প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় আওয়ামী লীগের উদযাপন, বিএনপির টানাপোড়েন। এবং এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য যারা উপস্থিত আছেন আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। প্রথমেই রয়েছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং নাইমুল ইসলাম খান, প্রধান সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লায় 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 14, আহত অন্তত 20। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। 1 সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতা। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা দেখলাম যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিজয় উৎসব পালন করলো। যে বড় ব্যবধানে তারা যে নিরঙ্কুশ বিজয় পেয়েছে গত 30শে জানুয়ারির নির্বাচনে, 30শে ডিসেম্বরের নির্বাচনে, সেই নির্বাচনের বিজয় তারা আজকে পালন করলো। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন যে জনগণের যেই সমর্থন তারা পেয়েছেন, জনগণ যে সমর্থন দিয়েছেন তার মর্যাদা তিনি জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। এবং তাদের ইশতেহারের অঙ্গীকারগুলো পালন করা হবে। আমরা জানি যে দেশ অনেক উন্নত হয়েছে এবং উন্নয়নের ধারাটাও অব্যাহত থাকবে। অব্যাহত শুধু না, আমরা আশা করব যে আরও বেগবান হবে নিশ্চয়ই। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় যে যার অভাবটি ছিল গত 5 বছরে, কিন্তু আমরা মনে করি সেটি হচ্ছে সুশাসনের অভাব অনেকটাই ছিল। উন্নয়নের তুলনায় সুশাসন সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি। সুশাসন বলতে ব্রড সেন্স যদি বলা যায়, যে দুর্নীতিমুক্ত সমাজ গড়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানবাধিকার রক্ষা করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। তো যদিও এই সরকারে আসার পরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতিতে 0 টলারেন্স নীতি গ্রহণ করবেন তিনি, সেটি আমরা আশা করি নিশ্চয়ই হবে। কিন্তু শুধু দুর্নীতি নয়, আরও অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে সুশাসনের সাথে। তা আমি ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনার কাছে আসবো প্রথমেই, যে আপনি কি মনে করেন যে আমরা কি পাবো, কতটুকু পাবো? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে যে আপনার টেলিভিশনের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, গত মেয়াদে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন গত 2 টার্ম, এবং এর আগেও যখন 96 থেকে 2001 সাল পর্যন্ত ছিলেন, সবসময় উনি একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার মানুষের সামনে হাজির করার চেষ্টা করেছেন, এবং গত 2টি নির্বাচনের পরেও এই একই কাজ করে গেছেন। এবং যে জন্য একটা কথা আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, যে কখনো কোনো দেশের উন্নয়ন সম্ভব হয় না যদি সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব থাকে। এবং আপনি নিজেই স্বীকার করলেন, এবং অনেকেই স্বীকার করে, অধিকাংশ লোকেই স্বীকার করে, মুষ্টিমেয় কিছু লোক ছাড়া, যে দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
উন্নয়ন হওয়া মানেই হলো যে দেশে স্বচ্ছতা ছিল, জবাবদিহিতা ছিল সরকারের, না হয় উন্নয়নের ধারা অব্যাহত থাকতো না। এখন এইবারও আমরা যখন মনে করি যে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে অঙ্গীকার আজকে ব্যক্ত করেছেন উনি মহাসমাবেশে, যে উনি জীবন দিয়ে হলেও তার অঙ্গীকার রক্ষা করবেন, আমি মনে করি যে এটা উনি সত্যিকার অর্থে এটা মিন করেছেন। কারণ উনি কখনই অমূলক কথা বলেন না এবং গাল ভরা কথা বলেন না। যেটা সম্ভব, যেটা বাস্তব, যেটা উনি পারবেন সেই কথাটাই উনি বলার জন্য চেষ্টা করেন। আমি মনে করি এটা পারবেন তিনি। এখন অনেকে প্রশ্নটা এইভাবে করে যে এই ধরনের বিজয় দেখে অনেকে ঘাবড়ে যান। দেখেন কিছুদিন আগেই তো ভারতে, কিছুদিন আগে না, মাত্র 5 বছর আগে ভারতে একটা ইলেকশন হয়ে গেল, ক্ষমতাসীনদেরকে একেবারেই নাস্তানাবুদ করে দিয়ে এবং কংগ্রেসের মতো একটা শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে একেবারেই প্রায় নামমাত্র অবস্থায় নিয়ে এসে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি করে নাই। এটা গণতান্ত্রিক বৃষ্টিটা হয়েই থাকে। মানুষ যখন দেখে যে বাংলাদেশেও যখন মানুষ দেখলেন যে শেখ হাসিনার নেতৃত্বে মানুষ বাংলাদেশ জলে স্থলে অন্তরিক্ষে একইভাবে এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকা দরকার, তখন মানুষ তাকে ভোট দিতে দ্বিধা করেনি। এবং আরেকটা দিকও ছিল যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো যে তাদের প্রতিপক্ষ, আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা ছিলেন, তারা যথাযথভাবে তাদের প্রতিনিধি, তাদের যে প্রার্থী নির্বাচন করতে পারেননি। এবং এই প্রার্থী নির্বাচন নিয়ে তো কেলেঙ্কারিও হয়েছে, আপনি জানেন যে ক্ষমতায় যাওয়ার আগেই যারা প্রার্থী নির্বাচন নিয়ে টাকা পয়সা লেনদেনের বিভিন্ন অভিযোগ উঠেছে, এমনকি স্লোগানও উঠেছে যে টাকা গেল লন্ডনে, হামলা কেন এই গুলশানে আর পল্টনে, তো এরকম স্লোগানও উঠেছে। তো এইটা হয়েছে প্রার্থী, এমনকি দেখেন আমাদের যে ক্যান্ডিডেটদের মধ্যে যে খুব উজ্জ্বল অবস্থানে আছেন সাদেক খান, এরকম নয়। কিন্তু এমনও আমি দেখেছি টিভিতে, আপনাদের টিভিতে না, শুধু অন্যান্য টিভিতেও দেখেছি। আপনাদের টিভিকে যদি কেউ ব্র্যান্ডেড করতেও চান তাহলে করতে পারেন, যেহেতু এটার সাথে আপনারা জড়িত আছেন, আপনাদের অনেক কি মনে করে সরকারি দলের লোক। কিন্তু অন্য টিভিতেও আমি দেখেছি যে বলতেছে যে সাদেক খানের বিরুদ্ধে দাঁড়িয়েছে কে, এই কথাটা কেউ জানে না। দাঁড়িয়েছে কে এই কথাটাই যদি কেউ না জানে, ভোট দিবে কাকে? ভোট তো শুধু মার্কাতে ভোট হয়েছে এটা ঠিক না, মার্কার বাইরেও কিন্তু ভোট হয়েছে। সুতরাং ডক্টর কামাল হোসেন নাই, কিন্তু ডক্টর কামাল হোসেনের বিপরীতে ওইখানে যেখানে উনি দাঁড়ান, সাধারণত মিরপুর মোহাম্মদপুর থেকে, এখানে কারা দাঁড়িয়েছে? কেউ চিনে তাদেরকে? কেউ চেনেন না। তো এই অবস্থার মধ্যে আপনার একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা অস্বাভাবিক কিছু না। এমনিতেই আওয়ামী লীগের ক্যান্ডিডেটগত দিক থেকে আওয়ামী লীগ ভালো অবস্থানে ছিল, প্রচার প্রচারণার দিক থেকে আওয়ামী লীগ যেহেতু আগে থেকে শুরু করেছে, তারা ডিসিশন নিতেই তারা দেরি করেছে, যে ডিসিশন নিতে পারেনি যে কখন তারা নির্বাচনে যাবেন কি যাবেন না। এই ডিসিশন নিতে নিতে দেরি করেছেন, প্রার্থী নির্বাচন করতে দেরি করেছেন, এবং প্রার্থী নির্বাচন করতে গিয়ে এক একটা সংসদীয় এলাকায় 3 জন 4 জন 5 জন এমনকি 8 জন প্রার্থীও তারা দিয়েছেন। পরবর্তীকালে আমরা ইয়ে করব, একেবারে শেষের দিনে এসে আমরা বাছাই করে নির্ধারণ করে দিব, এরকম করে এবং খোঁজ নেননি। আমি একটা উদাহরণ দিই, যে মুশফিকুর রহমান সাহেবের নাম আপনারা শুনেছেন, কসবা আখাউড়া থেকে উনি দাঁড়িয়েছিলেন। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন আপনার এই ইয়েতে, আপনার যে ওয়েলথ স্টেটমেন্ট দিতে হয়, ওয়েলথ স্টেটমেন্টে উনি সিগনেচার করেছেন, কিন্তু পুরো স্টেটমেন্টের পেজটা ফাঁকা। আমি আইনমন্ত্রীকে বললাম যে ভাই আপনি তো খুব কায়দা করে সব লোক, আমাকে বললো যে দেখেন আপনাদের গুরু তো মুশফিকুর রহমান, আপনিও আমলা ছিলেন, উনিও আমলা ছিলেন। উনি একটা সিগনেচার করলেন, অথচ পুরো পেজটা ফাঁকা, কোনো স্টেটমেন্ট নাই, আপনি এটা দেখবেন না? তেমনিভাবে একজন উপজেলা ক্যান্ডিডেট, উপজেলা চেয়ারম্যান, উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করে অ্যাকসেপ্টেন্স হওয়ার আগেই উনি জমা দিয়ে দিয়েছেন। অ্যাকসেপ্ট হইতে হবে তো, পদত্যাগ করলে তো চলে না। এইভাবে তারা জিনিসটাকে, নির্বাচনটাকে খুব সিরিয়াসলি নেন নাই। আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট, আপনি চিন্তা করেন আমরা কত ধৈর্যশীল। আমার 10 থেকে 12টা নির্বাচনী ক্যাম্প হয় ভেঙে ফেলেছেন, হয় পুড়িয়ে দিয়েছেন। জি। এবং সেই ক্যান্ডিডেট নির্বাচনের দিন আমাকে মেরে ফেলারও চক্রান্ত করেছিল। কিন্তু তার চেয়ে বড় কথা হলো, উনি একটি মাত্র মিছিল করেছেন, এবং সেই মিছিলটা ছিল দাও, কোড়াল এবং লাঠি নিয়ে।
আর কোনো মিছিলও করেন নাই, মিটিংও করেন নাই। না, এটা কেমন কথা? আমি মানুষকে আপনার সংঘবদ্ধ কথা করেন। মানলাম। সুতরাং এখানে আমি তো আপনার কথা এরকম মানলাম অবস্থায় যে BNP তখন শেখ হাসিনা যে কথা বলেছেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার এই কথার অনেক যথেষ্ট মানে গুরুত্ব দেওয়া উচিত সকলকেই, যে তিনি তার কথা রাখবেন। তিনি সুশাসনের কথা বলেছেন, তিনি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, তিনি আপনার অন্যান্য ক্ষেত্রেও অনেক যেমন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। ইনশাল্লাহ আমি মনে করি যে এটা সম্ভব এবং তিনি এটা করতে পারবেন, আমরা সকলেই তাকে সহযোগিতা করব। না, বিএনপির অনেক অনেক সীমাবদ্ধতা ছিল, সেটা আপনি বললেন অনেক সীমাবদ্ধতার মধ্যে বিএনপিকে নির্বাচনটা করতে হয়েছে। কিন্তু বিএনপিকে যেই অবস্থাটা তৈরি করা হয়েছিল নির্বাচনের আগে, যে একটা কোণঠাসা অবস্থার মধ্যে রাখা হয়েছিল, তাদের কোনো স্পেস দেওয়া হয়নি, সেটি কি আপনি মনে করেন যে সেটি কি কাম্য ছিল? না, এটা ঠিক না। আপনারা দেখেছেন একভাবে, আমরা যারা ফিল্ডে ছিলাম, প্রার্থী ছিলাম, আমরা দেখেছি আরেকভাবে। যেমন আমার এলাকায় আমি দেখলাম কি, যে বিএনপি মানে আমার ক্যাম্প পুড়িয়ে দিতে পারে, আমি তো ক্যাম্প পুড়াইনি। আমার বিএনপি আমার ক্যাম্প ভেঙে দিতে পারে, আমি তো তার ক্যাম্প ভাঙিনি। বিএনপি আমাকে মারার জন্য আক্রমণ করতে পারে, আমি তো প্রার্থীকে মারতে যাইনি। তো এই যে পার্থক্যগুলো, এইগুলোর দ্বারা আমি কি বুঝবো? তারপরে বিএনপি লাঠি মিছিল করতে পারে, অথচ একটা সাধারণ মিছিল করতে পারে না। একটা দাও কোরাল নিয়ে মিছিল করতে পারে, একটা সাধারণ মিছিল করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, ইমরান সালেহ প্রিন্স, আমি আপনার কাছে আসবো। আপনি নিশ্চয়ই ওনার কথার অনেক জবাব দেবেন, সেই জবাব দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তারপর খুব সংক্ষেপে জবাবটা যদি দেন আপনি, তারপরে আমি আপনার কথা আসবো। খুব দীর্ঘ জবাব দেওয়ার দরকার নাই, আমরা জানি যে আপনারা কি বলবেন বা যে যুক্তিসঙ্গত কথাই বলবেন। আচ্ছা, ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকেও আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। যে মুক্তাদির সাহেব অনেক কথাই বলেছেন, আমি শুধু একটুকু বলতে চাই যে আপনি একটু আগে বলেছেন ওনাকে যে বিএনপিকে কি অবস্থায় এই নির্বাচনটি করতে হয়েছে, মানে হাত পা বেঁধে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে বলা হলো আর কি, এরকম একটি পরিস্থিতি। আপনি জানেন যে সবাই দেখেছে গত প্রায় 1-1.5 বছর তো বটেই, আমি 1-1.5 বছরের কথা বলবো, আগের কথা বাদই দিলাম। এই নির্বাচনকে সামনে রেখে 1-1.5 বছর আগে থেকেই আওয়ামী লীগ এবং এই প্রশাসনকে ব্যবহার করে বিএনপির উপরে যেমন একটা যুদ্ধ ঘোষণা করেছিল, এবং সেই যুদ্ধ মানে এরকম যুদ্ধ, এটা আমাদের দলের নেতা কর্মী একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কেউ বাদ নাই। তাদের নামে মানে একটার পর একটা মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মামলায় মামলায় তাদেরকে জর্জরিত করা হয়েছে, এবং তারা যাতে এলাকায় না থাকতে পারে এমন এমন কঠিন কঠিন মিথ্যা মামলা তাদেরকে দেওয়া হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচনের মুখোমুখি হতে হয়। আপনারা জানেন যে বিএনপি 20 দলীয় জোট পরবর্তীতে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমাদের মূল বক্তব্য ছিল যে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে না। এই জন্য আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলাম, এবং নির্বাচন কমিশনটাও আমরা পুনর্গঠন চেয়েছিলাম। কিন্তু আমাদের সেই দাবিকে কোনোভাবেই আমলে নেওয়া হয়নি, এবং নির্বাচনের এক পর্যায়ে নির্বাচন যখন মুখোমুখি, তখন আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকারের কাছে আমরা সংলাপের প্রস্তাব নিয়ে যাই। সরকার একটা প্রথমে বললো না কার সাথে সংলাপ, কিসের সংলাপ, কিন্তু আর পরে দিয়ে বললো না হ্যাঁ ঠিক আছে সংলাপে বসবো। সংলাপে বসা হলো, আমরা আমাদের দাবি বা প্রস্তাবগুলো তুলে ধরলাম। সেখানে কোনো প্রস্তাব বা কোনো দাবি কিন্তু মানা হয়নি, এবং বরঞ্চ সেখানে প্রধানমন্ত্রী নিজে বললেন যে আমার উপর আস্থা রাখেন, আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। তখন আমরা বলেছি আমাদের কোনো স্পেস নাই, আমরা দাঁড়াতে পারছি না, বলে না এগুলো সব ঠিক হয়ে যাবে এবং কোনো নতুন মামলা হবে না, গ্রেপ্তার হবে না, এমন অনেক আশ্বাস দিল। আর নির্বাচন যখন শুরু হবে, শিডিউল ঘোষণা হবে, তারপর থেকে নির্বাচন কমিশন সব দেখবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের সমস্ত কিছু দেখতে পারবে, অসুবিধা নেই। তা আমরা ওনাদের আশ্বাসে বিশ্বাস রেখেই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং পরবর্তীতে যতই দিন যেতে লাগলো ততই আমরা দেখতে পেলাম যে আমরা আসলে প্রতারিত হয়েছি। আসলে আমাদের কোনো যেসব বক্তব্য ওনারা বলেছেন যে হ্যাঁ এগুলো আমরা দেখব, কোনোটা দেখার তো দূরের কথা, এগুলো আরো বহু গুণে বেড়ে গেল। এবং শিডিউল ঘোষণার পরে হামলা, মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা এমন একটা পর্যায়ে চলে গেল, প্রায় নির্বাচন পর্যন্ত। আমার কাছে একটা হিসাব আছে, নির্বাচনের মানে শিডিউল ঘোষণা হয়েছিল আপনার বোধহয় 8ই নভেম্বর। 8ই নভেম্বর থেকে এই যে গত 8ই জানুয়ারি পর্যন্ত আমাদের সারা দেশে মামলা হয়েছে 5753টি। এই
5,753টি মামলায় আসামি কারা? নামে আসামি হচ্ছে 1,99,067 জন, আর অজ্ঞাত দেওয়া হয়েছে 98,546 জন। এই আসামি কাদেরকে করা হলো? এই আসামি করা হলো একেবারে কেন্দ্র ভিত্তিক, প্রতিটা কেন্দ্রের আমাদের যে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী আছে, মানে খুবই প্রভাবশালী, যে যারা নির্বাচনটা পরিচালনা করবে, তাদেরকে এই মামলার আসামি করে করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে গেলাম, ওনারা বললো আছে দেখছেন। আমরা নির্বাচন কমিশনে বহু প্রস্তাব দিয়েছি, আমরা বলেছি একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, আবার সেই রাজনৈতিক সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে। এই রাজনৈতিক সরকার যে প্রশাসন তাদের মতো করে সাজিয়ে গেছে, আপনারা এই প্রশাসনকে পরিবর্তন করে একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করেন। যারা আমাদের এই আওয়ামী লীগ যে প্রশাসনকে দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং গায়েবী মামলা দায়ের করলো, সেই প্রশাসনের আন্ডারে কিভাবে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে? সিইসি এবং নির্বাচন কমিশনাররা প্রথমে কিন্তু এই যৌক্তিকতা মেনে নিয়েছিলেন। তারপরের দিনই আমরা শুনলাম অন্য জিনিসে, না, কোনো প্রশাসন পরিবর্তন হবে না। তো এরকম একটা বৈরী পরিস্থিতির মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। উনি বললেন যে আমরা নির্বাচনে মনোনয়ন দিয়েছি 5টা 7টা 8 জন করে। আমরা আমাদের জানা মতে আমরা সর্বোচ্চ বোধহয় 5 জনের মনোনয়ন দেওয়া হয়েছে আমার জানা মতে একটা আসনে। কেন এটা করা হয়েছে আপনারা জানেন যে মানে আরপিও সংশোধন হয়েছে, সে আরপিওতেই লেখা আছে একটা দল একটা এলাকার নির্বাচন এলাকায় প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত, না প্রতীক না, নমিনেশন পেপার প্রত্যাহারের আগ পর্যন্ত একাধিক প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে। আমরা দিলাম কেন? আমরা শুনতে পেয়েছি যে এখানে রিটার্নিং অফিসার যারা, এটা আওয়ামী লীগের নিয়োগকৃতই, তারা আপনার কোনো ছুতায় আমরা যদি একজন করে ক্যান্ডিডেট দিই, কোনো না কোনো ছুতায় একজনের প্রার্থীটা বাতিল করে দিতে পারে। তা সেই ক্ষেত্রে বাতিল যদি হয়ে যায়, তাৎক্ষণিকভাবে হাইকোর্টে কি হবে সেটা পরের কথা, তাৎক্ষণিকভাবে তো ওই এলাকাটা বিএনপি শূন্য থাকবে। সেই কারণে আমরা একাধিক প্রার্থী দিয়েছি। এবং শুধু তাই না, আমাদেরকে প্রশাসনের মাধ্যমে যেভাবে আমাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি কোর্টকে ব্যবহার করেও আমাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। যার জন্য আমরা দেখেছি কিন্তু যে শেষ পর্যন্ত এত কিছু করার পরও কিন্তু শেষ পর্যন্ত আপনাদের কিছু কিছু আসনে আপনাদের কোনো প্রার্থী ছিল না। না, এই তো আপনি ধরেন প্রশাসন লাস্টে কোর্টের মাধ্যমে, আপনি বাংলাদেশে তো আরো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে দেখেছেন নির্বাচনের একদিন আগে পর্যন্ত কোর্ট তার প্রার্থীতা বাতিল করে যায়? নির্বাচন কমিশন যেখানে যোগ্য ঘোষণা করছে, কোর্ট এখানে তাকে আপনার বাতিল করে দিল। যাই হোক, এরকম তো মুখোমুখি হতে হচ্ছে। শুধু তাই নয়, আমাদের প্রায় শতাধিক ক্যান্ডিডেটকে আপনার ব্যক্তিগতভাবে প্রহার করা হয়েছে, আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি যখন নির্বাচনী প্রচারণা চালাতে ওনার এলাকায় গেলেন, গাড়ি ভাঙা হলো। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সহ তাদের প্রচারণায় কিভাবে সশস্ত্র হামলা করা হয়েছে, নিশ্চয়ই আপনারা সেটা জেনেছেন। এমরাজ সালেহ প্রিন্স, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, এগুলো আমরা সবাই জানি বা আপনাদের অভিযোগগুলো আমরা জানি। এখন আপনাদের আরেকটা বড় অভিযোগ যেটা, যে ভোটের দিন আসলে কোনো ভোট হয়নি, জাল ভোট হয়েছে বা একতরফা ভাবে ভোট দিয়েছে আওয়ামী লীগের লোকজন। আপনাদের কোনো পোলিং এজেন্ট যেতে দেওয়া হয়নি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং আগের রাতেই ব্যালট বাক্স ভরে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের অভিযোগ। ধরে নিলাম যে অভিযোগগুলো যদি সত্য হয়, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, তারা কেন বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, এবং নির্বাচনের পরেও কেন একটা প্রতিবাদ করতে পারেনি? আমি আপনাকে একটা বড় মিছিল পর্যন্ত আমরা, হ্যাঁ আমি আসেন মিছিল তো আপনি বলেন। আমার এই নির্বাচন কি নির্বাচন হয়েছে এটা সবাই জানে। সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে এদেশের মানুষ, তারা নিজের চোখে দেখেছে এবং নিজের জীবন দিয়ে সেটা উপলব্ধি করেছে। আজকেও জাতিসংঘের মহাসচিব তিনি একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন, বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি, এটা স্পষ্ট, কোর্ট অ্যান্ড আনকোর্ট। মানে উনি বলেছেন, আপনি যদি বলেন আমি একটু পড়ি, যে উনি আজকে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, সেই ইউএনএ বলেছেন যে বাংলাদেশে অবশ্যই সঠিক নির্বাচন হয়নি, এটা স্পষ্ট। এবং তিনি এটাও বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কার্যকর সংলাপের মধ্য দিয়ে সমাধানের পথ বের করার পরামর্শ দিয়েছেন। তো এরকম তো জাতিসংঘের মহাসচিব এটা বলেছেন। এছাড়া দেশে বিদেশে অনেক, হ্যাঁ এখন বলেন কেন আমি একটা নির্বাচনী এলাকার উদাহরণ দিই, ঠিক আছে? আপনি ধরেন আমার যে নির্বাচনী এলাকা, আমি প্রার্থী ছিলাম না, আমি ভোট দিতে গিয়েছিলাম গত 23 তারিখ থেকে 23শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমি ছিলাম, ভোট দেওয়ার সময় পর্যন্ত ছিলাম। তো সেখানে আমাদের একটা নির্বাচনী এলাকায় প্রায় 450
বিএনপির নেতা কর্মীকে নির্বাচনের মাত্র 4 দিন আগে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হলো। শুধু মামলা নয়, আপনার এই 450 নেতাকর্মীর বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে আপনার সেখানে তাদেরকে ধরার জন্য আপনার মানে ব্যবস্থা নিল, এবং তাদেরকে না পেয়ে তাদের পরিবার পরিজনকে হুমকি দিয়ে আসলো, তারা যদি ভোট দিতে আসে বা এলাকায় থাকে তোমাদের খবর হয়ে যাবে। এমনকি যাদেরকে আমরা বিকল্প হিসাবে দেখছিলাম, এই 450 মধ্যে অনেকেই এজেন্ট, এবং এই এজেন্টের যাদের বিকল্প রাখা হয়েছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনার বলা হলো যে নির্বাচনী কেন্দ্রে যাতে কেউ না যায়। এরকম একটা পরিস্থিতিতে সেখানে আমাদের কিভাবে এটা প্রতিরোধ করা সম্ভব আপনি বলেন? একটা নির্বাচনী এলাকায় যদি 450 নেতাকর্মীর বিরুদ্ধে তারা যদি এলাকা ছাড়া থাকে, এই 450 সাথে আরো ধরেন 300 এলাকা ছাড়া, এই যে 700 750 লোক যদি এলাকা ছাড়া থাকে কি হবে? আমি এলাকা ছাড়া হয়ে যাবে কেন? আপনি আওয়ামী লীগ বড় কথা নয়, প্রশাসনটাও বড় কথা। যার হাতে বন্দুক আছে, যার কাছে লাইসেন্স আছে, যার হাতে অস্ত্র আছে, যার কাছে হ্যান্ডকাপ আছে, তারা হচ্ছে বড় কথা। তারা এই কাজগুলি করছে। আমি একটা লাইন শেষ করি। আজকে আমি ভোট দিতে গেলাম আমার ভোট কেন্দ্রে সকাল 10:40। সকাল 10:40 তো কেউ গম গম করার কথা ভোটার দিয়ে, তাই না? শীতের দিন 10:40 তো গম গম করার কথা। একটা ভোটার নাই মেইন রোডের উপরে ভোট কেন্দ্র। আমি সেখানে দুপুর 2টা পর্যন্ত অবস্থান করলাম বাইরে, আমার নিজের ভোটটা দিয়ে বাইরে এসে অবস্থান করলাম। আমি কাউকে ভিতরে ঢুকতে দেখলাম না ভোট দেওয়ার জন্য। যারা আসছিল ওই কোণা থেকে আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, না তোমাদের ভোট দেওয়া শেষ। তারপরে সন্ধ্যার পরে সেই কেন্দ্রের আমরা হাজার হাজার, না আমাকে তারা আটকায়নি, আমাকে আটকায় নেই, এটা আমি অস্বীকার করব না, আমাকে আটকায় নেই, কিন্তু অন্যদের আটকিয়েছে। সাধারণ ভোটার যা তাদেরকে আটকিয়েছে, বলে ভোট দেওয়া হয়ে গেছে। এই যে সন্ধ্যার পরে দেখলাম সেই কেন্দ্রে হাজার হাজার ভোটের হিসাব। এই ভোটটা কারা দিল? আপনার নির্বাচনের আগের দিন আপনি বলেছেন, আমাদের অভিযোগ নির্বাচনের আগের দিন প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে আগের রাত্রে ভোট দেওয়া হয়েছে। এবার যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের যে একটি গবেষণা প্রতিবেদন, সেখানে তারা বলেছে 50টি আসনে তারা অনুসন্ধান করে দেখেছে 33টি আসনে আগের দিন ভোট হয়েছে। এটা যদি 200 আসনেই অনুসন্ধান করা হয়, দেখা যাবে প্রায় প্রত্যেকটি আসনেই আগের দিন ভোট হয়েছে। আমার প্রশ্নটা ছিল যে বিএনপি এত বড় একটা দল হয়েও কেন প্রতিরোধ করবে? এই যে আমি বলছিলাম, আপনি এখনো কি স্বাভাবিক পরিস্থিতি আছে? আমি যেটা শেষ করতে পারিনি, যে এই যে বললাম নির্বাচনের 4-5 দিন আগে থেকেই আপনার যে মানে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা, এমনকি আমরা তাদেরকে ঢাকায় নিয়ে এসেছি আগাম জামিনের জন্য, কোনো আগাম জামিন শোনা হয়নি এখন পর্যন্ত। তারা এলাকায় ফিরতে পারেনি। আমরা প্রতিদিন 10 জন 20 জন করে আগাম জামিন নিচ্ছি, 1 মাসের আগাম জামিন দিচ্ছে, এখনো তারা এলাকায় ফিরতে পারেনি। তো এখন এই যে এখন যে আমি প্রতিবাদ করবো কাকে নিয়ে? এত বড় ভোট ডাকাতির পরে আমার এত বড় যে আমার উপর বিপর্যয় চাপিয়ে দেওয়া হলো, আমার এখন কি প্রয়োজন? আমার প্রয়োজন আমার দলের নেতা কর্মীদেরকে রক্ষা করা, তাদেরকে একটা আইনি সহায়তা দেওয়া, সেটা তো আমরা দিতে পারছি। ওনারা যে বলেছেন আগের রাতে ভোট দেওয়া হয়েছে, এইসব প্র্যাকটিসের সাথে আমরা পরিচিত নই। এইসব প্র্যাকটিসের সাথে ওনারা পরিচিত এই জন্য যে হানা ভোট এইভাবে হয়েছিল। প্রয়াত জেনারেল জিয়া চিফ অফ আর্মি স্টাফ থাকাকালে যে নির্বাচন করেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন, তখন এইভাবেই নির্বাচন হয়েছিল। এইটার সাথে ওনারা পরিচিত। সুতরাং ওনারা মনে করেন সবাই বোধহয় একই পদ্ধতিতে ইলেকশন করে, এই জন্য তারা এরকম মানুষ দেখেছে। আগের রাতে প্রশাসনকে দিয়ে আপনারা করিয়েছেন, তো এই প্রশাসন দিয়ে আপনাদের ঘাট ধরবে। মিস্টার প্রিন্স, মানুষ দেখেছে বলেই মানুষ আপনাদের পক্ষ হয়ে একটা কথাও বলছে না। আজকে দেখেন আজকে বিভিন্ন কি বলে, আজকে বাজারে যে মুদি দোকানদার সে কি বলে কান পেতে শুনে। আজকে আপনি বিভিন্ন টিভিতে যান, তারা উপজেলা নির্বাচনের উপরে যে বিভিন্ন কথাবার্তা বলতেছে, একটা লোকও তো এই কথা বললেন না, একজন ভদ্রমহিলাও এই কথা বললেন না যে আমি তো ভোট দিতে পারি নাই, এইখানে আর ভোটের কথা বলে লাভটা কি? এই কথা বললেন। সবাই বলছে যে আমরা সুন্দর একটা নির্বাচন চাই, উপজেলা নির্বাচন চাই। ধন্যবাদ। আমি একটু যাবো, বেসলেস কথা বলে ইসলাম খান আপনার কাছে আসবো, আপনি দুই পক্ষের বক্তব্য শুনলেন। আপনার কাছে আমি যেটা জানতে চাই, যে যেটা আমরা বলছি আওয়ামী লীগের কাছ থেকে এই বড় বিজয়ের পর যে সুশাসন, সেটা আসলে কতটা পাবো বলে আপনার মনে হয়? আর বিএনপির যে একটা এখন খুবই সংকটজনক অবস্থায় বিএনপি আছে, ওনার কথাতেও বোঝা গেল বা আমরা সেটা বুঝতেই পারছি, এই সংকট থেকে বেরোনোর উপায়টা কি বিএনপির, আপনার কি মনে হয়? দুটো পয়েন্ট, আমি স্ট্রিক্টলি আপনার 2 পয়েন্টে থাকবো, অন্য আলোচনাটায় যাব না। সেটা দিয়েই বলি, বিএনপি কোনো সংকটে নাই। বিএনপি গত 1 বছর যাবৎ সংকট উত্তরণের প্রক্রিয়ায় আছে। আচ্ছা,
মানে আমরা যদি প্রতি পদে পদে লাভ ক্ষতির আলোচনা করি, এটা মানে ব্যালেন্স শিট এভাবে দেখে না, একটু উই হ্যাভ টু ওয়েট ফর এ ওয়াইল, তারপরে দেখা যাবে। বিএনপি ইজ মেকিং ভেরি ফিউ মিস্টেকস রিসেন্টলি। গত 1 বছর মতো সময় বিএনপি রাজনৈতিকভাবে বেশি মিস্টেক করতেছে না। কিন্তু আরেকটু আগে হলে, যেমন ঐক্যফ্রন্টটা যদি তারা 1 বছর আগে ফর্ম করতে পারতো, এখনো যে তাদের মধ্যে কনফিউশন, জামাত নিয়ে কি হইতো না হইতো, এগুলি রিজলভ হয়ে যেত ইলেকশনের আগে। এগুলি তাদের প্রতিটি কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি হয়ে যেত। থিওরিটিক্যালি কিন্তু বিএনপি বলেছিল যে ভোট বিপ্লব হবে, মানুষ দাঁড়াবে। আমি নিজে সারাক্ষণ অনুসরণ করেছি ফেসবুকে তাদের ক্যাম্পেইন, ভেরি ইন্টারেস্টিং, থিওরিটিক্যালি ভেরি কারেক্ট, যে কিচ্ছু না। আপনি যদি মেজর আখতারুজ্জামানের ম্যাটারগুলি দেখেন এবং আরো অনেকের আমি দেখেছি, যে ইলেকশনের দিন অঙ্ক করে দেখানো হয়েছে যে বাংলাদেশের ফায়ার পাওয়ার কি। বলছে যে এক একটা কনস্টিটিউয়েন্সিতে যদি 5000 লোক কোথাও দাঁড়ায়, বাংলাদেশে কোনো ফোর্সই নাই যে এই 5000 লোকের এগেনস্টে যেতে পারে, ইলেকশনে থাকে না। একটা কেন্দ্রে যদি 1000 লোক দাঁড়ায়, 500 লোক দাঁড়ায়, এটাকে কনফ্রন্ট করার মতো কোনো লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট গভর্নমেন্টের নাই। কিন্তু এটা দাঁড়ায় নাই মানে কি বিএনপির সাপোর্টার নাই? না, বিএনপির সাপোর্টার আছে। এটা আমার কাছ থেকে শোনা দরকার নেই, প্রধানমন্ত্রীর কাছ থেকেই শুনবেন। কারা সেই সাপোর্টার? আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গ্রুপ আছে বাংলাদেশে। এটা স্বাধীনতার পর থেকেই ছিল, হয়তো আগের থেকেও ছিল, হয়তো 70-এর নির্বাচনেও ছিল। একটা বিরুদ্ধ ধারা আছে। বিএনপি দল হিসাবেও সুপ্রতিষ্ঠিত, কারণ বিএনপিরও কিন্তু একটা রাজনৈতিক ইতিহাস হয়ে গেছে। এটা 30-40 বছরের একটা রাজনৈতিক দল, এটা তো নতুন দল না। কিন্তু বিএনপি একটা ঝক্কি ঝামেলায় পড়ে গেছিল তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ভুলের কারণে। এটা 5ই জানুয়ারির 2005-এর নির্বাচনটাতে তাদের 2014 নির্বাচনে তাদের অংশগ্রহণ না করা, মানে এই মিস্টেকটা আমরা যত সহজে এক শব্দে বলে ফেলি, এটার মাহাত্ম্য এত গুরুত্বপূর্ণ, এত বড় ক্ষতি, যে এটাই আলোচনা করার জন্য উই নিড এ সিরিজ অফ ডিসকাশন। তো আমরা এখন এক শব্দে বললে মনে হয় যাই হোক, একটা নির্বাচন করে নাই তো এত ক্ষতি হবে কেন? আরে ভাই, ইট ওয়াজ নট অনলি বিকজ তারা নির্বাচন করে নাই, কিন্তু এটার সাথে আনুষঙ্গিক যে কর্মসূচিতে জড়ায় গেছিল, এটা থেকে উদ্ধার পেতে 10 বছর লাগবে। এই মামলা মোকদ্দমা, মামলা হ্যাজ বিন ইনভাইটেড। এটা তো 20 বছর আগের রাষ্ট্র কাঠামো নাই যে পলিটিক্যাল কেস, খুনাখুনি হয়েছে, সাক্ষী নাই, প্রমাণ নাই, মামলা নাই, কোনো কিছু করা যায় না। এখন তো যুগটাই এমন যে কোনো ঘটনা ঘটে এটার 100টা ফুটেজ তৈরি হয়, এটা পুলিশ তৈরি করতে হয় না, এটা প্রাইভেটলি তৈরি হয়ে যায় এবং সাক্ষ্য প্রমাণ সব তৈরি আছে। কে আগুন লাগাইলো, কে দৌড়ানে দিল, কেউ পিটাইলো, কোনো রক্ষা নাই। এইগুলি ঘটনাচক্রে এই ডেভেলপমেন্টগুলি হয়ে গেছে আওয়ামী লীগের প্রশ্রয়ে। এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেটাকে ডিজিটাল বাংলাদেশ বলা হয়, তখন বিএনপি বিরোধী দলে। এটা তাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটা প্রকট হয়েছে অনলি বিকজ তারা 2005-এর সেই 5ই জানুয়ারির নির্বাচনটাতে অংশগ্রহণ করে নাই, এবং করলে তাদের রেজাল্ট অসাধারণ হইতো। এটা আওয়ামী লীগের লোকজনও স্বীকার করে, হয়তো পাবলিকলি বলবে না, প্রাইভেটলি বলে। কারণ এই নির্বাচনটার আগে আপনি জানেন 5-6টা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সর্বাত্মক চেষ্টার পরও একটাতেও তারা জিততে পারে না, একটাতেও না। বিএনপির উচিত ছিল মানুষের সেই ভোটের উপর আস্থা রাখা। বিএনপি, আমি বলি, ভয়েস অফ দি পিপল ইজ দি ভয়েস অফ গড। আর আমি নিজে একটু আল্লাহ ভীরু মানুষ, আমি মনে করি বিএনপি মানে গুনাহগারি কাজ করছে ওই ইলেকশনটাতে অংশগ্রহণ না করে। রাষ্ট্রের জন্য, দলের জন্য, রাষ্ট্রের জন্যও কিন্তু এই যে একটা শক্তিশালী বিরোধী দল নাই, এটা কি আমাদের রাষ্ট্রের জন্য ভালো জিনিস নাকি? শক্তিশালী বিরোধী দল একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সাংবাদিকতা আরো স্বাধীনভাবে করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম যদি শক্তিশালী বিরোধী দল থাকতো। একটা গ্রামের, একটা পরিবারের কোনো বিপদ হলে, হিউম্যান রাইটসের কোনো অ্যাবিউজ হলে, 2টা দল থাকলে আশ্রয় নেওয়ার জায়গা থাকে। এরকম অনেকভাবে বলা যায়। বিএনপি হ্যাজ ডান এ সিভিয়ার ডিসসার্ভিস টু দিস হোল সোসাইটি অ্যান্ড দি কান্ট্রি। কিন্তু আমি মনে করি যে বিএনপি গত 1 বছর ধরে পথে আছে, একটা রাষ্ট্রের জীবনে বড় কিছু না। আমি বিএনপিকে বলবো, আপনারা শুধু আওয়ামী লীগকে অনুসরণ করেন। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার পরিবারের যে নৃশংসতা হয়েছে, তারপরে আপনি মনে করেন একে একে আমরা কিন্তু ভুলে যাই। এগুলি কিন্তু অনেক আলোচনা হয় মুক্তিযুদ্ধ 75 নিয়ে, কিন্তু সব আলোচনা এখনো ঠাই করা যায় না, কারণ আলোচনা তো 45 মিনিট। শেখ হাসিনা দেশে ফিরল, নিজের বাড়ি,
নিজের ঘর যেখানে তার বাবা সহ পরিবারকে হত্যা করা হয়েছে সেখানে সে ঢুকতে পারে নাই, রাস্তায় দাঁড়াইয়া তাদের দোয়া করতে হয়েছে, কোরআন শরীফ পড়তে হয়েছে। ডু উই রিমেম্বার? সেই বিরুদ্ধ পরিবেশ থেকে 21 বছর পরে তারা ক্ষমতায় গেছে। বিএনপির এমন কি বিরুদ্ধ সিচুয়েশন হয়েছে কম্পেয়ার টু দ্যাট? প্লিজ, আমরা কিন্তু ইয়াং রিপোর্টার ছিলাম, আমরা জানি তখন মাঠে কি হয়েছে। আওয়ামী লীগেরও কর্মসূচি দেখলে লোক আসতো না, আওয়ামী লীগও দুর্বল দল ছিল, পুলিশের দৌড়ানি খাইলে সবাই দুর্বল। জনক্ষোভ যদি, জনবিক্ষোভেরটারে যদি একটা আপনি বিদ্রোহে পরিণত করতে না পারেন, বিএনপি যদি পারে, বিএনপির অনেক অভিযোগ, আপনিও যেটা বললেন, এই অভিযোগের পরিত্রাণ পাওয়ার উপায় এক, যে এটা গণবিদ্রোহ বিপ্লব হোক, তো তারা করুক, এটা রাজনৈতিক দলের কাজ। আচ্ছা, আপনি বিপ্লব করবেন একটা এক্সিস্টিং সরকারের বিরুদ্ধে, এটা কি সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে করা যায় নাকি? আপনাকে আপনার কৌশলে করতে হবে। আপনি কিভাবে মানুষকে খেপাবেন বা উদ্বুদ্ধ করবেন, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, ইট ইজ নট দি রেসপন্সিবিলিটি অফ আওয়ামী লীগ টু হেল্প ইউ ওভারথ্রো দেম। এটা কেমনে হয়? নবডি। এটা আওয়ামী লীগ তো চাই বিএনপি একভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাবলিশ ডেমোক্রেসি হলো আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, সবচেয়ে বড় স্ট্যাবলিশ ডেমোক্রেসি। আপনিও জানেন, আমিও জানি, বিজেপির ডিক্লেয়ার্ড পলিটিক্যাল পলিসি হলো কংগ্রেস মুক্ত ভারত প্রতিষ্ঠা করা। আপনি অবাক হবেন, এটা কিন্তু অ্যাজ হাই অ্যাজ অমিত শাহ বলে। এবং এক একটা নির্বাচনে তারা যখন জিততো বলতো এখানে আমরা 2 ধাপ অগ্রগতি হয়েছে, কোনোবার বলে আরো 1 ধাপ হয়েছে, এইবার অবশ্য সর্বশেষ ওনারাও বেকায়দায় আছে। বাট দি পয়েন্ট ইজ, এগুলি কিন্তু পলিটিক্যাল টার্গেট হইতে পারে। আমি বলছি এগুলি বৈধ, বৈধ নাইলে অমিত শাহ বলে কিভাবে? আমার কথা হচ্ছে বৈধ মানে এই না যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপিটা থেকে মেনে নিবে। সো বিএনপিকে আমি মনে করি সঠিক রাস্তা, বিএনপিকে সময় নিতে হবে অর্গানাইজ করার জন্য। তারা একটা প্রবলেমে পড়ছে। আমার ধারণা তাদের এই কষ্টটা 21 বছরের হবে না। আওয়ামী লীগের 21 বছর ছিল। খান, আবার আসবো হতে পারে আপনার কাছে। আমি এখন মুক্তাদি চৌধুরী আপনার কাছে আসতে চাই যে বিএনপি সংসদে নাই বলে, মানে সেইভাবে নাই, বা তারা যতটা সিট পেয়েছে তারা সেই কয়টাও তারা অ্যাকসেপ্ট করছে না এবং যাচ্ছে না। একটা সংকট তৈরি হয়েছে যে বিরোধী দল নাই সংসদে। সেই অর্থে এরশাদের জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নতুনভাবে। আমরা যদিও জানি জাতীয় পার্টি গত পার্লামেন্টে তারা সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, এবং এরশাদ আপনাদের মহাজোটেরই অংশ। তারা এবার বিরোধী দলে তাদেরকে আপনারা নিয়েছেন, এবং একই সাথে কিন্তু আপনারা যারা নৌকা মার্কা নিয়ে ভোট করেছেন, আপনাদের মিত্র, তাদেরকেও বিরোধী দলে ঠেলে দিচ্ছেন। এই কারণে বললাম যে তারা যেতে চাচ্ছে না, কিন্তু ঠেলে দিচ্ছেন। অবস্থাটা এমন। তো সেই হিসেবে মানে এটা তো বিএনপি না থাকার কারণেই সংকটটা তৈরি হয়েছে মূলত। এইটার থেকে উত্তরণের পথ কি আপনার কি মনে হয়? একটা শক্ত বিরোধী দল দরকার। এটা থেকে উত্তরণের একটা বড় পথ হলো যে কয়টা সিটি তারা জিতেছেন ঐক্যফ্রন্ট, তাদের পার্লামেন্টে আসা উচিত। কারণ ভারতে আপনার কংগ্রেসের নেতৃত্বে যে অপোজিশন ছিল, তা কিন্তু কংগ্রেসের বিশাল বিজয়, বিজেপির বিশাল বিজয়ের মুখে তারা খুবই ক্ষুদ্র একটা অংশ, মাত্র 60-এর নিচে ছিল, 100-র নিচে ছিল তাদের ভোট। তারা কিন্তু এসছে এবং তারা কিন্তু কথা বলছে। এখনো কিন্তু রাজীব গান্ধীর কণ্ঠ দিন দিন কিন্তু চড়া হচ্ছে, যে রাহুল গান্ধীর কণ্ঠ দিন দিন চড়া হচ্ছে, যে রাহুল গান্ধী মোদীকে জড়ায় ধরে নানানভাবে কৌশল করার চেষ্টা করছে, সেই রাহুল গান্ধীর এখন চড়া হচ্ছে। এখন মানে গলি গলি পে সুর উঠা, হ্যাঁ, ইন্দিরা গান্ধী চোর হয়, এটা উল্টা হয়ে গেছে। এখন গলি গলিকে সুর ওঠা, মোদি সাহেব চোর হয়, এই কথা তারা বলতেছে এখন, বুঝছেন না? তো এইরকম অবস্থানে চলে গেছে। এইটা হলো যে রাজনীতিটা কেউ কাউকে সুবিধা দেয় না। পৃথিবীর একেবারে প্রথম ইতিহাস থেকে শুরু করে এখনকার পর্যন্ত কেউ কাউকে শুধু, এই যে থেরেসা মে, উনি যে একবার নির্বাচনে হারলেন, আবার গিয়ে ওনার নির্বাচন রক্ষা করার জন্য উনি নির্বাচনে জিতেছেন। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন কিভাবে তিনি টিকে থাকবেন, আর অন্যরা চেষ্টা করে যাচ্ছে। এই মনে হয় যে গত নির্বাচনের আগের নির্বাচনে লেবার পার্টির সবচেয়ে বড় শোচনীয় পরাজয় হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরে। এত অল্প সংখ্যক ভোট নিয়ে লেবার পার্টি কিন্তু আপনার হতোদ্যম হয় নাই।
হতোদ্যম হয় না। এরকম একবার হয়েছিল, লেবার পার্টি তখন দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তারা 24 না কয়টা সিট হ্যাঁ, পেয়েছিল মাত্র। এখন সেখান থেকে কিন্তু উঠে এসেছে লেবার পার্টি। লেগে থাকতে হবে আপনাকে। রাজনীতি কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়। আমি দয়া করব আর আমার অপোনেন্ট রাজনীতি করবেন তা না। আমি তো বাধা দেওয়ার চেষ্টা করবই, নানানভাবে চেষ্টা করব। এই যে আমাকে বিএনপির ক্ষমতায় নেয়, তারপরেও তারা যেভাবে আমার উপরে নিপীড়ন চালিয়েছিল, আমি তো টিকে থাকার জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ। আমি বলি এই যেটুকু আছে, যেমন একেবারে সর্বশেষ যে নির্বাচন হলো একটা ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে কিন্তু বিএনপি জিতেছে এবং তারা কিন্তু নির্বাচন প্রত্যাহার করে নাই। উনি তো বলতে পারতেন যে না, আমি নির্বাচন থেকে প্রত্যাহার করলাম। সুতরাং তারা আসুক, কারণ জনগণের একটা ম্যান্ডেট তো যেখানেই যতটুকু পেয়েছেন, যে অবস্থায় পেয়েছেন। আমরা 39 সিট পেয়েছিলাম, আমাদের মনে আছে 79-এর ইলেকশনে যে পদ্ধতিতে তারা 79-এ ইলেকশন করেছিল। তারা মনে করে কি, যখনই কোনো নির্বাচন হয় মনে করে, তখন যারা হেরে যায় তখন মনে করে এটা বলতে 79-এর ইলেকশন, কারণ 79 এরকম বাক্স ভরে ফেলছিল রাতের বেলা। ধন্যবাদ। 21 বছর লাগছে আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা, প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি শুধু নালিশ করছে, প্রতিরোধ কেন করে তুলতে পারছে না? আর 2 নম্বর হলো, আমি নিজেও ভোট দিয়েছি আদাবর আসনে, সেখানে কিন্তু 2টো পর্যন্ত আমি লাইনে দাঁড়িয়ে করছি। আর এই যে অবশ্যই মাথায় রাখতে হবে যে 2টো প্রধান দল, একটি দল ভোট দিতে আসে নাই, তাহলে তো 50% ভোট হবে। এটাই একটু প্রশ্ন। ধন্যবাদ। জি, আপনাকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, জি, আমি একটু উত্তরটা দেই, তারপর আমি কিছু কথা বলতে চাই। এখানে বলেছেন বিএনপি নালিশ করছে, প্রতিরোধ কেন করতে পারছে না। আসলে যে বোনটি প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। দেখেন, ঘটনা ঘটলেই তো নালিশ করতে হবে। নালিশ আমরা কার কাছে করছি? জনগণের কাছে করছি। নালিশ আমরা জনগণের কাছেই করব, এটি তো স্বাভাবিক। আজকে আওয়ামী লীগ যে কায়দায় ভোট ডাকাতি করলো, জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে গেল, সেই যে কায়দায় মানুষকে প্রতারিত করলো, আমরা তো এই নালিশ করবই। এইটা রাজনীতিতে এটা নতুন কিছু নয়। আর প্রতিরোধ কেন করতে পারছি না, এটা তো আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় শত শত নেতাকর্মীকে আপনার মামলায় জর্জরিত করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগে মুক্তাদির ভাই বললেন আমাদের এই মোহাম্মদপুরের একটি আসনের কথা, এবং এই বোনও প্রশ্ন করলেন যে মোহাম্মদপুরে উনি লাইন ধরে ভোট দিয়েছেন। তো সেই মোহাম্মদপুরে আমাদের প্রার্থী ছিলেন আব্দুল সালাম সাহেব। সেই সালাম সাহেবের পোস্টার একবার একদিকে যখন লাগায় যায়, পিছন দিক দিয়ে ওই পোস্টার কেটে ফেলে। তারপরে যারা লাগাচ্ছে, পুলিশ ভ্যান নিয়ে যে সেই যারা পোস্টার লাগাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। তো এটা কিভাবে নির্বাচন করবেন? উনি এক জায়গায় যায় মিটিং করতে, সেখানে মিটিং থেকে আসতে না আসতেই সবাইকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। তো উনি এক পর্যায়ে তো মিটিং করা ছেড়েই দিলেন, প্রচার করা ছেড়েই দিলেন। তো এখন আমাদের প্রার্থীদেরকে তো প্রচার করার সুযোগই দেয় নাই, তো কিভাবে সেখানে আমরা প্রচারণা করব? তাদেরকে প্রহারভাবে আমাদেরকে ওইভাবে মিটিং করতে হয়েছে, আমাদেরকে সেভাবেই মিটিং করতে হয়েছে। হাজার হাজার লোক ঘোষণা দিয়ে আমরা সব জায়গায় করতে পারি নাই। এটা বাস্তবতা। এই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে এটা আমরা পারি নাই। বলেছেন যে আমি ওনার প্রতি ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই। হ্যাঁ, 75 এর ঘটনার পরে আওয়ামী লীগ কি অবস্থায় ছিল, এখন কি? আমি বলতে চাই 75 এর পরে আওয়ামী লীগকে এইভাবে মিথ্যা মামলায়, একদম প্রতিটা ঘরে ঘরে মামলায় জর্জরিত হতে হয় নাই। তাই নাকি? অবশ্যই প্রতিটা ঘরে ঘরে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয় নাই। কর্মীদেরকে এইভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হতে হয় নাই। তো যাই হোক, আমি ওই বিতর্কে যেতে চাই না। যেখানে এসছেন আমি শুধু সেখানেই বলতে চাই, ও আমার ভাই বললেন রাজনীতিতে কাউকে কেউ সুবিধা দেয় না, কিন্তু রাজনীতি মানে এই না যে আমি একাই রাজনীতি করব, আমি বিরোধী পক্ষকে একদম মানে ভ্যানিশ করে দিব, আমি তাকে মুছে ফেলবো, তাকে উড়িয়ে ফেলবো, তাকে রাজনীতি করার কোনো সুযোগই দিব না, তাহলে তো হতে পারে না। আজকে তো রাজনীতির সমস্ত পথকে এরা সংকুচিত করে দিয়েছে। আপনারা জানেন যে ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করার জায়গা আছে, আমরা দিনের পর দিন, মাসের পর মাস আমরা অনুমতি চেয়েও আমরা সভা করতে পারি নাই। এখন নইমুল ইসলাম ভাই বলতে পারে অনুমতি চাওয়ার কি দরকার, কিন্তু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, নিয়ম মেনেই কাজ করতে চাই।
নিয়ম আছে, অনুমতি নিতে হবে। সেই জন্যই আমরা অনুমতির জন্য চাচ্ছি। কিন্তু তারা সেখানে আওয়ামী লীগকেই অনুমতি দিবে, আওয়ামী লীগের 14 দলের শরিক দলকে অনুমতি দিবে, বিএনপিকে কোথাও অনুমতি দিবে না কোনো সভা সমাবেশ করার। তাহলে রাজনীতি আমরা কিভাবে করব? আমরা একটা কর্মী সভা করতে পারি নাই। আমি একটা দলের একটা বিভাগের সাংগঠনিক সম্পাদক। আমরা মানে আমাদের দলের সম্মেলন করার জন্য ময়মনসিংহ শহরে আমরা প্রায় 6-7 মাস আমরা প্রশাসনের পিছনে ঘুরেছি। আমি নিজে ডিসিএসপির সাথে দেখা করেছি, কোনো অনুমতি পাওয়া যায়নি সেখানে একটা সম্মেলন করার জন্য। সংগঠনে কি করবো? কোর্টও তো একই অবস্থা, কোর্টে তো একই অবস্থা। সেখানে তো আমরা আওয়ামী লীগের মানে মতামতের প্রতিফলন ঘটতেছে সেসব জায়গায়। যেতে চাই না। আমি আরেকটা শেষ করি আমি তারপরে বলি। আজকে এখানে বলেছেন যে অঙ্ক কষে যেটা দেখানো হয়েছিল নির্বাচনের সময়, নাঈমুল ইসলাম ভাই বললেন আসলে বিএনপির পক্ষ থেকে আমরা এমন কোনো অঙ্ক কষে কিছু করি নাই। আপনার একটা বাস্তবতা উপলব্ধি করতে হবে। একটা দলের কর্মীরাই হচ্ছে সেই দলের প্রাণ, সেই দলের ভোট বলেন বা আন্দোলন বলেন সমস্ত কিছুই কিন্তু তারা পরিচালনা করে। তারাই যখন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এলাকা ছাড়া হয়ে যায়, ফেরার জীবন যাপন করে, তখন সেখানে আমরা এই ভোটারদেরকেও কিন্তু আমরা আনতে পারি না। কারণ এই ভোটাররাও আতঙ্কিত হয়ে তখন কিন্তু ঘরেই বসেছিল। ভোটের আগের দিন পর্যন্ত বলেছেন নীরব বিপ্লব হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই নিরপেক্ষ নির্বাচন যদি শুনেন, ওই আগের দিন আমি তো গ্রামে ছিলাম, আমি দেখেছি আগের দিন কারফিউর অবস্থা সন্ধ্যার পর থেকে। মানুষ বাজারে ঢুকতে পারেনি, বাজারে ঢুকে পুলিশ র্যাব ঢুকে আপনার সেই বাজার খালি করে দিচ্ছে। তো সেই কারণে মানুষ আগেই বুঝে গেছে, মানুষ কিন্তু বুঝে গেছে ভোট কি হবে। মানুষ সেই জন্য কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই। যে আমাদের সময় শেষ হয়েছে, আমি শুধু আপনাকে একটু প্রশ্ন করব যে আপনাদের এখন এই আপনাদের কয়েকজন নেতা বলছেন, যে সিনিয়র নেতারা বলছেন যে দল পুনর্গঠন করতে হবে, পুরনো নেতৃত্ব ঝেড়ে ফেলে নতুন নেতৃত্ব আনতে হবে। সেটা কি আপনি কতটুকু বাস্তবসম্মত মনে করেন? বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বের ফলে বিএনপির একটা ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে দেশে এবং বিদেশে। তো সেইখান থেকে পরিত্রাণের উপায়টা কি? দেখুন, আমি একটা 1 মিনিটে বলার বিষয় না, যাই হোক আমি তারপরে বলবো যে গতকালকে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ছিল। সেখানে আমাদের দলের নেতারা বক্তব্য রেখেছেন। ওনারা কিভাবে বক্তব্য রেখেছেন আমি নিজের কানে শুনেছি, কিন্তু আজকে পত্রিকায় কিভাবে এসছে সেটাও আমি আবার নিজের চোখে দেখেছি। তো যাই হোক, ওনারা যেখানে বলেছেন যে আজকে এই সংকটের মুহূর্তে আমাদের দলের কর্মীদের পাশে দাঁড়াতে হবে, যেসব কর্মীরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে। এবং আপনি জানেন আমাদের এই নির্বাচনকালীন সময়ে 19 জন নেতাকর্মী আমরা হারিয়েছি, নিহত হয়েছে বিভিন্নভাবে। তো এদের পরিবার পরিজনের পাশে দাঁড়াতে হবে। এবং ওনারা একথাও বলেছেন যে দল পুনর্গঠন এখন করতে হবে। সেই পুনর্গঠনে যদি প্রয়োজন হয় আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমরা সরে দাঁড়াবো। এটা তো ওনারা ওয়েলকাম করেছেন ইয়াং নেতৃত্বকে, এবং আমরাও সেই ব্যাপারে ব্যবস্থা নেব। কিন্তু সব কিছুর জন্য প্রয়োজন একটা পরিবেশ। সেই পরিবেশ যদি না থাকে তাহলে এই পুনর্গঠন প্রক্রিয়া করা যাবে না। আমরা পুনর্গঠনের জন্য এলাকায় যাব, পুলিশ সেখানে আমাদেরকে বাধা দিবে, আওয়ামী লীগের কর্মীরা দাও কুড়াল নিয়ে আমাদের উপর আঘাত করবে, সেটা তো হবে না। দ্বিতীয় কথা আমি বলছি, তারেক রহমান সাহেবের কথা বলেছেন। আমার জানা নাই যে তারেক রহমানের নেতৃত্ব দেশে বিদেশে কোথাও প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা কেউ মনে করে না যে তারেক রহমানের নেতৃত্বের কারণে আমাদের বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয় ঘটেছে আওয়ামী লীগের সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব এবং রাষ্ট্রীয় মেকানিজমকে ব্যবহার করে এই নির্বাচনের ভোটের অধিকার কেড়ে নিয়ে তাই সেই ফল হাইজ্যাক করার মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। তারেক রহমানের নেতৃত্বের কারণে এটা হয়েছে আমি এটা মনে করি না। আর জামাতের ব্যাপারে যেটা বলেছেন, দেখেন একটা কথা বলতে চাই, জামাত বাংলাদেশের রাজনীতি করছে। এই জামাতকে নিয়ে অনেক আলোচনাও হয়েছে, তাই না? 20 দলীয় জোটে জামাত কিন্তু নতুন নয়। এই জামাত ধরেন 86 সালেও আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, এই জামাতও সেই আন্দোলনে ছিল। তারপরে সেই 86 সালের নির্বাচনে জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনেও গিয়েছে, তখন কিন্তু কথা উঠে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জামাত যদি যুদ্ধ অপরাধের দায়ে সংগঠন হয়ে থাকে, জামাতকে কেন এই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করছে না? এটা কেন আপনারা জিজ্ঞাসা করেন? জামাতকে আপনারা এখনো বোঝা মনে করছেন না? বোঝা মনে করছি না বা করছি না, সেটা আমাদের নিজস্ব বিশ্লেষণের ব্যাপার। আমরা আলাপ আলোচনা করছি, নিজেদের মধ্যে বিভিন্ন নিয়ে আলোচনা হচ্ছে। যখন আমাদের সিদ্ধান্ত হবে তখন জানতে পারবেন। আপনি উত্তরটা দেবেন। একটা প্রশ্ন আপনি উত্তর দেননি, সুশাসন কতটা আপনি আশা করছেন এই সরকারের কাছ থেকে? জি, এইখানেও আনফরচুনেটলি বিরোধী দল যেহেতু দুর্বল, প্রকৃত বিরোধী দল, এই জন্য সুশাসনের জন্য প্রকৃত কোনো চাপ নাই সরকারের উপরে। এটা কিন্তু শেখ হাসিনার জন্য এটা সমস্যা হয়ে গেছে। এবং শেখ হাসিনা ইজ অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং
ক্রিটিক্যাল ভয়েস উইদিন দি পার্লামেন্ট। এটা ম্যানুফ্যাকচার, কিন্তু উনি মনে করেন না ইলেকশনের আগে সিদ্ধান্ত ছিল যে জাতীয় পার্টির সরকারে নিবে না। এগুলো কিন্তু পরিস্থিতি অনুযায়ী এখন করছে, আরে কি ব্যাপার, তাহলে বিরোধী দল। উনি বিরুদ্ধ মতামতের জন্য তাদেরকে বাইরে রেখেছেন, ইনু ভাইদেরকে বাইরে রেখেছেন, এবং উনারও সিনিয়র নেতৃবৃন্দকে উনি অসন্তুষ্ট করেছেন। তাদের এই অসন্তোষ উইল জেনারেট ক্রিটিসিজম অ্যান্ড ক্রিটিক্যাল ডিসকোর্স উইদিন দি পার্লামেন্ট। এবং সিনিয়র এই সমস্ত নেতৃবৃন্দকে যখন আবার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে দিবে, ওইখানে আবার চরম মানে সুশাসনের নজির তৈরি হবে, মানে অ্যাকাউন্টেবিলিটি। কারণ এখন যারা মন্ত্রী সবাই তাদের জুনিয়র হলে কি হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তারা তখন নির্দ্বিধায় তাদের কাছে আমি পলিটিক্যালি নত বলতে বলবো, মানে সাবসার্ভিয়েন্ট হবে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের কাছে। সো এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং চলতেছে এখন। শেখ হাসিনা নিজে বিরক্ত, কিন্তু আমি এক দায়িত্ব নিয়ে কথা বলছি, এই রেজাল্টে বিরক্ত। উনি হতাশ বিএনপির এই পারফরমেন্সে। ওনারও ধারণা ছিল অন্তত 40টা, আমি বলছি। আর আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু এইবার প্রথম 6টা পয়েন্টই সুশাসন রিলেটেড। এবং আমি আপনাকে বলছি, আজকের যে জনসভাটা হলো, আমি এটাকে বিজয় উৎসব হিসেবে ততটা দেখি না। আমি এখানে দেখি শি হ্যাজ গিভেন সাম মেসেজেস। এই মেসেজের মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি রিলেটস টু সুশাসন। উনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, এইরকম আর কখনো বলে নাই, আওয়ামী লীগ বলে নাই, শেখ হাসিনা বলে নাই। এবং আমার মনে হয় আগামী 5 বছর ইজ ইম্পর্টেন্ট টু হার। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এবং শেখ হাসিনার জন্য এই টার্মটা হচ্ছে তাকে একজন স্টেটস ওমেন হিসেবে লিগেসি রাখার জন্য। আমরা আশা করি যে শেখ হাসিনার মধ্যে যে নেতৃত্ব আছে, তিনি ইচ্ছে করলে নিজেই, মানে একটা তো যে সরকারের পরিবর্তন কিন্তু মানুষ চায়, তো সরকারের পরিবর্তন হয়নি, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়ে, মনোভাবের পরিবর্তন হয়ে ঘটাবেন, পারফরমেন্সের পরিবর্তন হবে, এবং তিনি সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করি। এবং একই সাথে আমরা আশা করি যে বিএনপি একটা শক্ত বিরোধী দল হিসেবে নিশ্চয়ই আগামীতে আবারও ঘুরে দাঁড়াবে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দলই আমরা জানি। শুধু জামাত একটা ঝুলে আছে, যাই হোক, সেটা বাদ দিলে বিএনপি অবশ্যই মুক্তিযুদ্ধের দল। তখন সেটা তো আর আলোচনা হয় না। আমরা আশা করি বিএনপিও নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, এবং আগামীতে আমরা বিএনপিকে একটি শক্ত দল হিসেবে পাবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।